জীবনের বাঁকে বাঁকে জমা হওয়া গল্পের সন্ধানে সময়ের বাঁকে আজ আপনাদের জানাই আন্তরিক স্বাগত। জীবনের পথে চলতে চলতে সময় অনেক বাঁক নেয়। কিছু বাঁকের গল্প থাকে অপ্রকাশিত, কিছু সত্য চাপা পড়ে যায় সময়ের ধুলোয়। আর ঠিক তখনই সেই চাপা পড়া দীর্ঘশ্বাসগুলো একদিন অপ্রত্যাশিতভাবে ঝড়ের রূপ নিয়ে ফিরে আসে। আজ সময়ের বাঁকে আমরা আপনাদের শোনাতে চলেছি এমনই এক চাপা পড়া সত্যের গল্প, এক মা আর তার সন্তানের নোনা জলে লেখা কঠিন পথ চলার উপাখ্যান। গল্পের নাম নোনা জল। একটি গোপন সত্য, ১৯ বছরের নীরবতা আর এক ঝোড়ো রাতের অকস্মাৎ আবির্ভাব। আসুন আমরা ডুব দিই নোনা জলের গভীরে। শুরু হচ্ছে আমাদের বিশেষ নিবেদন, সময়ের বাঁকে গল্প নোনা জল। খুলনা জেলা সদর হাসপাতালের সাদা দেয়ালগুলোতে বিকেলটা হেলান দিয়ে দাঁড়িয়েছে। দেয়ালের পোলেস্তারা ওঠা অংশগুলোতে জমাট বাঁধা ক্লান্তি আর অপেক্ষার দীর্ঘশ্বাস। বাতাসের ডেটলের তীব্র গন্ধের সাথে মিশে আছে মানুষের ঘাম, কান্না আর চাপা আতঙ্ক। ৪২ বছর বয়সী নার্স আমিনা খাতুন তার শিফট শেষ করার প্রস্তুতি নিচ্ছেন। গত ৮ ঘন্টা ধরে তিনি ছুটে বেড়াচ্ছেন এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে। স্যালাইনের বোতল পাল্টে দেওয়া, কাঁপা হাতে রোগীর নাড়ি নাপা, সদ্য সন্তান হারানো এক মায়ের পাশে চুপ করে বসে থাকা, এই তার জগৎ। আমিনার পরনের সাদা অ্যাপ্রনটায় দিনের শেষে কয়েক ফোঁটা রক্তের দাগ লেগে আছে, যা ধুয়ে ফেললেই মিলিয়ে যাবে। কিন্তু তার মনের ভেতরের দাগগুলো এত সহজে মোছার নয়। ওয়ার্ডের কোলাহল, রোগীদের আর্তনাদ আর স্বজনদের ছোটাছুটির মধ্যেও আমিনা নিজের চারপাশে একটা অদৃশ্য দেয়াল তুলে রাখেন। সেই দেয়ালের ওপারে তার নিজস্ব পৃথিবী, যেখানে আছে শুধু সে আর তার একমাত্র ছেলে শিহাব। সিস্টার, আমার বাবার প্রেশারটা আবার একটু দেখবেন? চমকে তাকালেন আমিনা। এক তরুণ উদ্বিগ্ন চোখে তার দিকে তাকিয়ে আছে। আমিনা আলতো করে হাসলেন। এই হাসিটা তিনি গত ২০ বছর ধরে চর্চা করে নিখুঁত বানিয়েছেন। এটা তার পেশাগত বর্ণ। চিন্তা করবেন না, আমি দেখে যাচ্ছি। ডাক্তার সাহেব রাউন্ডে আসার আগেই সব ঠিক থাকবে। ছেলেটির চোখে কৃতজ্ঞতা দেখে আমিনার বুকের ভেতরটা একটু মোচড় দিয়ে ওঠে। প্রতিটি রোগীর স্বজনের চোখে তিনি নিজের অতীতটাকে দেখতে পান। আজ থেকে ১৯ বছর আগে এই হাসপাতালেরই এক করিডোরে তিনি ঠিক এভাবেই দিশেহারা হয়ে দাঁড়িয়েছিলেন। তার স্বামী রহিম তখন শেষ নিঃশ্বাস নিচ্ছেন। একটা সড়ক দুর্ঘটনা সবকিছু থচনচ করে দিয়েছিল। শিফট শেষ করে রেজিস্টার খাতায় সই করার সময় সিনিয়র নার্স রাবেয়া আপা বললেন, আমিনা, তোমার মুখটা এমন শুকনো কেন? ঠিকমতো খাও তো? আমিনা ক্লান্ত চোখে তাকালেন। আর বলবেন না আপা, গরমটা পড়েছে বড্ড। তাছাড়া শিহাবের ভার্সিটির রেজাল্ট নিয়েও একটু টেনশনে আছি। ও তো ভালো ছাত্র, কোথাও না কোথাও হয়েই যাবে, চিন্তা করো না। রাবেয়া আপা ভরসা দেন। হাসপাতাল থেকে বেরিয়ে পরিচিত রিকশাওয়ালা মজিদকে খুঁজলেন আমিনা। মজিদ কাকে দেখেই এগিয়ে এলো। খালাম্মা, যাইবেন? চলো বাবা, নিরালার দিকে। রিকশা চলতে শুরু করলে বিকেলের নরম আলো আর ঠান্ডা বাতাস আমিনার মুখে এসে লাগে। সারাদিনের ক্লান্তি কিছুটা হলেও জুড়িয়ে যায়। রিকশার টুংটাং শব্দের সাথে শহরের ব্যস্ততা মিশে যাচ্ছে। রাস্তার পাশের চায়ের দোকানে মানুষের জটলা, ভ্রাম্যমাণ দোকান থেকে ভেসে আসা ঝালমুড়ির গন্ধ, নতুন গড়ে ওঠা শপিং মলের ঝকঝকে কাঁচ। খুলনা শহরটা প্রতিনিয়ত বদলাচ্ছে, কিন্তু আমিনার জীবনটা যেন একটা নির্দিষ্ট বিন্দুতে এসে থমকে গেছে। বাড়ির কাছাকাছি আসতেই মসজিদের মিনার থেকে মাগরিবের আজানের সুর ভেসে এলো। আমিনার বুকের ভেতরটা কেমন যেন শান্ত হয়ে যায়। এই সুরটা তার কাছে আশ্রয়। রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে নিজের দোতলা বাড়ির দিকে পা বাড়ালেন তিনি। পুরনো বাড়ি, কিন্তু পরিপাটি করে গুছিয়ে রেখেছেন আমিনা। ছোট বারান্দায় কয়েকটা টগর আর মানি প্ল্যান্টের গাছ। রহিমের খুব শখ ছিল এমন একটা বাড়ির। দরজা খুলতেই শিহাব ছুটে এলো। লম্বা, ছিপছিপে গড়ন, মুখটা একদম তার বাবার মতো। মা, তোমার ফিরতে এত দেরি হলো? ছেলের গলার শোনে প্রকাশ স্পষ্ট। আমিনা হেসে ফেললেন।
আজ রোগীর চাপ বেশি ছিল রে, তুই খেয়েছিস? না, তোমার জন্য অপেক্ষা করছিলাম। ভাত বেড়েছি, তুমি হাত মুখ ধুয়ে এসো। এই ছোট ছোট মুহূর্তগুলোই আমিনার বেঁচে থাকার রসদ। ছেলের জন্য রান্না করা, তার পড়ার টেবিলে বসে পড়াশোনার খোঁজ নেওয়া, একসঙ্গে বসে রাতের খাবার খাওয়া। এই রুটিনের বাইরে তার আর কোনো চাওয়া পাওয়া নেই। রাতের খাবারের টেবিলে শিহাব হঠাৎ বলে উঠল, মা, আজ বাবার কথা খুব মনে পড়ছিল। আমিনার বুকের ভেতরটা ধক করে উঠল। তিনি সাবধানে ভাতের লোকমা মুখে তুলে বললেন, হঠাৎ? পুরনো অ্যালবামটা দেখছিলাম। বাবা দেখতে কি সুন্দর ছিলেন, তাই না? আমার বন্ধুরা যখন ওদের বাবার সাথে ঘুরতে যায় তখন মাঝে মাঝে খুব একা লাগে। আমিনার গলায় খাবার আটকে যাওয়ার জোগাড়। তিনি এক ঢোক পানি খেয়ে নিজেকে সামলে নিলেন। এই বিষয়টা তিনি সবসময় এড়িয়ে চলতে চান, কারণ এই বিষয়টা উঠলেই তার সেই গোপন সত্যটা বিষাক্ত সাপের মতো ফনা তুলে দাঁড়ায়, যে সত্যটা তিনি গত ১৯ বছর ধরে নিজের হৃদয়ের গভীরে কবর দিয়ে রেখেছেন। তোর বাবা তোকে খুব ভালোবাসত, বলতো আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, দেশের সবচেয়ে বড় ব্রিজ বানাবে। আমিনা প্রসঙ্গ ঘোরানোর চেষ্টা করেন। শিহাবের চোখে স্বপ্ন চিকচিক করে ওঠে। আমি বাবার স্বপ্নটা পূরণ করব মা, দেখবে তোমাকে আর এত কষ্ট করতে হবে না। ছেলের মুখের দিকে তাকিয়ে আমিনার চোখ ভিজে আসে। এই ছেলেটা তার সব, তার একমাত্র অবলম্বন। কিন্তু এই ছেলেটাই তার জীবনের সবচেয়ে বড় মিথ্যার সাক্ষী। রাত বাড়ছে। খাওয়ার পর শিহাব নিজের ঘরে পড়তে চলে গেছে। বাইরে ঝুম বৃষ্টি নামার আগে এক দমকা হাওয়া দিয়ে গেল, আর তার সাথে সাথেই লোডশেডিং। পুরো এলাকাটা অন্ধকারে ডুবে গেল। আমিনা অভ্যস্ত হাতে ড্রয়ার থেকে মোমবাতি আর দেশলাই বের করলেন। একটা মোমবাতি জ্বালিয়ে রাখলেন খাবার টেবিলে। মোমের আলোয় ঘরের আসবাবপত্রের ছায়াগুলো কেমন যেন জীবন্ত হয়ে উঠেছে। দেয়ালে টাঙানো রহিমের হাসি মুখের ছবিটার দিকে চোখ পড়তেই আমিনার বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। ছবিটার দিকে তাকিয়ে তিনি বিড়বিড় করে বলেন, পারলাম না রহিম, তোমার শেষ ইচ্ছাটা আমি রাখতে পারিনি। আমি জানি তুমি আমাকে কখনো ক্ষমা করবে না, কিন্তু শিহাবের মুখের দিকে তাকিয়ে আমার আর কোনো উপায় ছিল না। নিজের অজান্তেই তার চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। এই কান্নাটা একান্তই তার নিজের। এই কান্নার কোনো দর্শক নেই, কোনো সান্ত্বনা নেই। ঠিক সেই মুহূর্তে নিস্তব্ধ ঘর কাঁপিয়ে আমিনার পুরনো নোকিয়া ফোনটা বেজে উঠল। চমকে অজানা একটা আশঙ্কায় আমিনার বুকটা কেঁপে উঠল। ফোনের স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখে তার রক্ত হিম হয়ে গেল। শরীরের সমস্ত শক্তি যেন এক মুহূর্তে উবে গেছে। স্ক্রিনে নামটা জলজল করছে, জামাল ভাই, রহিমের বড় ভাই, যিনি গত ১৯ বছর ধরে একবারও তাদের খোঁজ নেননি। ভাইয়ের মৃত্যুর পর সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছিলেন। সেই মানুষটা এত বছর পর কেন ফোন করছে? কাঁপা কাঁপা হাতে আমিনা ফোনটা ধরলেন। ওপাশ থেকে ভেসে এলো একটা ভারী, প্রায় অপরিচিত কণ্ঠ। আমিনা, আমি জামাল বলছি। আমিনার গলা দিয়ে কোনো স্বর বেরোল না। তিনি শুধু একটা বলতে পারলেন। কর্কশ কণ্ঠে, আমি কাল খুলনা আসছি, তোমার সাথে জরুরি কথা আছে, খুব জরুরি। আর কোনো কথা নয়। লাইনটা কেটে গেল। আমিনার হাত থেকে ফোনটা কার্পেটের উপর পড়ে গেল। মোমবাতির আলোয় তার ফ্যাকাশে মুখটা দেখা যাচ্ছে। ১৯ বছর ধরে যে অতীতটাকে তিনি সযত্নে কবর দিয়ে রেখেছিলেন, সেই কবরের ওপর যেন কেউ প্রথম কোদালের কোপ বসাচ্ছে। তিনি বুঝতে পারলেন তার শান্ত ছকে বাঁধা জীবনে এবার ঝড় উঠতে চলেছে, যে ঝড় হয়তো তার সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে। জামাল ভাইয়ের ফোনটা আসার পর থেকে বাকি রাতটা আমিনার চোখে আর ঘুম এলো না। পুরনো নোকিয়া ফোনটা পাশে রাখা, যেন ওটা একটা টাইম বোমা। বিছানায় এপাশ ওপাশ করতে করতে ভোরের আজান শুনে ফেললেন। ১৯টা বছর, একটা প্রায় ভুলে যাওয়া অধ্যায় যেন এক ফোন কলেই জীবন্ত বয়ে উঠেছে। জামাল ভাই কেন আসছে? এত বছর পর কি এমন জরুরি কথা থাকতে পারে? আমিনার বুকটা অজানা আশঙ্কায় ধরফর করতে থাকে। সকালে হাসপাতালে যাওয়ার জন্য মনটা একদমই সায় দিচ্ছিল না, কিন্তু না গিয়েও উপায় নেই। শিহাবের পড়াশোনার খরচ, বাসা ভাড়া, সংসার সবকিছু তার এই চাকরির ওপর নির্ভরশীল। আনমনে নাস্তা বানিয়ে শিহাবকে ডেকে তুললেন। ছেলেটা কাল রাতের ফোন নিয়ে কোনো প্রশ্ন করল না, যা আমিনাকে আরও বেশি অস্বস্তিতে ফেলল। সে কি কিছু আন্দাজ করতে পারছে? হাসপাতালে গিয়েও কাজে মন বসাতে পারছিলেন না আমিনা। একজন রোগীর হাতে ক্যানোলা করতে গিয়েও হাতটা সামান্য কেঁপে গেল। রাবেয়া আপা কাছে এসে কাঁধে হাত রেখে বললেন, কি হয়েছে রে আমিনা? তোকে এত অস্থির লাগছে কেন? শরীর খারাপ?
আমিনা একটা শুকনো হাসি দিয়ে বললেন, না আপা, এমনি, রাতের ঘুমটা ভালো হয়নি। রাবেয়া আবার সন্দিহান চোখে তাকালেন। শিহাবের বাবার বাড়ির কেউ আসছে শুনলাম। আমিনা চমকে উঠলেন। খুলনার এই ছোট শহরে খবর ছড়াতে দেরি হয় না। হয়তো রিকশাওয়ালা মজিদ কাউকে বলেছে। তিনি মাথা নেড়ে শুধু বললেন, ওর চাচা, অনেক বছর পর। বিকেল 5টায় ডিউটি শেষ হবার কথা থাকলেও 4টের পর থেকেই তার দম বন্ধ হয়ে আসছিল। জামাল ভাই কখনো আসবেন, কোথায় দেখা করবেন, কিছুই বলেননি। শুধু বলেছেন জরুরি কথা আছে। বাড়িতে ফিরে দেখলেন শিহাব ড্রয়িং রুমে বসে আছে। তার চোখ মুখে এক ধরনের চাপা উত্তেজনা। মা, জানো, আজ সকালে এক ভদ্রলোক ফোন করেছিলেন, আমার চাচা, বললেন বিকেলে আমাদের বাসায় আসবেন। আমিনার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। তিনি কোনো মতে বললেন, ও আচ্ছা। মা, আমার নিজের চাচা, অথচ আমি তাকে কোনোদিন দেখিনি। বাবা মারা যাওয়ার পর উনি কেন আর যোগাযোগ রাখেননি? তুমি কিছু জানো? আমিনা কি জবাব দেবেন? এই প্রশ্নের উত্তর যে তার নিজেরও জানা নেই। তিনি শুধু বলতে পারলেন, তোর চাচার উপর রাগ করে থাকিস না বাবা, হয়তো কোনো কারণ ছিল। ঠিক আসরের নামাজের পরপরই কলিং বেলটা বেজে উঠল। সাধারণ একটা শব্দ, কিন্তু আমিনার কাছে মনে হলো যেন বুকের ভেতর কেউ হাতুড়ি পিটিয়ে গেল। শিহাব প্রায় লাফিয়ে উঠে দরজা খুলতে গেল। আমিনা শাড়ির আঁচলটা শক্ত করে ধরে দরজার পেছনে দাঁড়ালেন। দরজা খুলতেই শিহাব দেখল বাইরে একজন মধ্যবয়সী ক্লান্ত চেহারার লোক দাঁড়িয়ে আছেন। পরনে সামান্য কুঁচকে যাওয়া পাজামা পাঞ্জাবি, মাথার চুল পাতলা হয়ে এসেছে, চোখের নিচে কালি জমেছে। শিহাব সালাম দিয়ে বলল, চাচা আপনি, ভেতরে আসুন না। জামাল ঘরে ঢুকলেন। তার চোখ দুটো প্রথমেই খুঁজল আমিনাকে। সেই চাহনিতে কোনো উষ্ণতা নেই, আছে শুধু জমাট বাঁধা অভিযোগ আর শীতলতা। আমিনা সামনে এসে নিচু গলায় সালাম দিলেন, ভালো আছেন ভাই? জামাল কোনো উত্তর না দিয়ে সোফায় বসলেন। তার দৃষ্টি ঘরের চারিদিকে ঘুরতে লাগল। দেয়ালে ঝোলানো রহিমের ছবিটার দিকে তাকিয়ে তার চোয়াল শক্ত হয়ে গেল। শিহাব ট্রেতে করে চা আর বিস্কুট নিয়ে এলো। সে খুব চেষ্টা করছে পরিস্থিতিটা স্বাভাবিক রাখতে। চাচা, নিন, আপনি তো যশোরে থাকেন তাই না? বাবার মুখে আপনার কথা অনেক শুনেছি। জামাল চায়ের কাপটা হাতে নিলেন, কিন্তু তাতে চুমুক দিলেন না। তিনি সরাসরি শিহাবের দিকে তাকিয়ে বললেন, তোমার সাথে পরে কথা হবে বাবা, আমি তোমার মায়ের সাথে আমার কিছু পুরনো হিসাব বাকি আছে। শিহাবের মুখটা ছোট হয়ে গেল। সে বুঝতে পারছিল পরিবেশটা ভারী হয়ে উঠছে। আমিনা কাপা গলায় বললেন, শিহাব, তুই তোর ঘরে যা বাবা, আমি চাচাকে নিয়ে আসছি। কিন্তু জামাল তাকে থামিয়ে দিয়ে বললেন, না, ও এখানেই থাকবে, যা বলার ওর সামনেই বলবো, ওরও সত্যিটা জানার বয়স হয়েছে। আমিনার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি মিনতি করে বললেন, জামাল ভাই, দোহাই আপনার, যা বলার আমাকে বলুন, ওকে এর মধ্যে জড়াবেন না। জামাল তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন, ওকে জড়াবো না? 19টা বছর ধরে যে ছেলেটাকে একটা মিথ্যার ওপর বড় করেছিস, তাকে সত্যিটা জানতে দেবি না? শিহাব হতভম্ব হয়ে একবার তার চাচার দিকে, আরেকবার তার মায়ের ফ্যাকাশে মুখের দিকে তাকাচ্ছে। মিথ্যা? কিসের মিথ্যা মা? জামাল এবার আমিনার দিকে না তাকিয়ে সরাসরি শিহাবকে বললেন, তোমার বাবা, আমার ভাই রহিম, কোনো সড়ক দুর্ঘটনায় মারা যায়নি। সে আত্মহত্যা করেছিল। আর কেন করেছিল জানো? তোমার মায়ের জন্য। এই মহিলার লোভের জন্য আমার ভাইটা শেষ হয়ে গিয়েছিল। আর এই মহিলা সেই লোকটার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তোকে মানুষ করার নাটক করেছে। সেই টাকা দিয়েই তো এই বাড়ি কেনা, তাই না আমিনা? মিথ্যা কথা, আপনি একটাও সত্যি কথা বলছেন না। জামাল ভাই, কেন এমন করছেন আমাদের সাথে? মিথ্যা? তাহলে এটা কি? এটা রহিমের শেষ লেখা চিঠি। মৃত্যুর আগে সে এটা আমাকে পাঠিয়েছিল, তোর জন্মের ঠিক আগে আগে। তিনি চিঠিটা সেন্টার টেবিলের উপর ছুঁড়ে দিলেন। আমিনা জানে ওই চিঠিতে কি লেখা আছে। ওই চিঠিটাই তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। শিহাব পাথর হয়ে গেছে। তার পৃথিবীটা যেন এক মুহূর্তে চুরমার হয়ে যাচ্ছে। যে বাবাকে সে মনে মনে নায়ক বানিয়ে রেখেছিল, সেই বাবা আত্মহত্যা করেছে। আর তার কারণ তোর মা। সে অবিশ্বাসের দৃষ্টিতে মায়ের দিকে তাকালো। তোর মা আরেকজনকে ভালোবাসত। রহিমের সাথে ওর বিয়েটা জোর করে দেওয়া হয়েছিল। বিয়ের পরেও সেই সম্পর্ক ছিল। রহিম সবকিছু জেনে গিয়েছিল। সম্মান আর লজ্জায় আমার ভাইটা গলায় দড়ি দিয়েছিল। আর এই মহিলা সেই লোকটার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তোকে মানুষ করার নাটক করেছে। সেই টাকা দিয়েই তো এই বাড়ি কেনা, তাই না? চুপ করুন! আমিনা চিৎকার করে উঠলেন, একটা কথা সত্যি না, আপনি সব বানিয়ে বলছেন। কিন্তু তার প্রতিবাদটা খুব দুর্বল শোনালো। শিহাবের চোখে যে প্রশ্ন আর নিজের দদ্ধার তৈরি হয়েছে, তা আমিনার বুকটাকে এফোড় করে দিচ্ছে। জামাল উঠে দাঁড়ালেন। তার কাজ শেষ। 19 বছরের জমে থাকা ঘৃণা উগড়ে দিয়ে এখন তিনি শান্ত। চিঠিটা পড়িস বাবা,
তোর সব প্রশ্নের উত্তর পেয়ে যাবি। আমি আমার ভাইয়ের আত্মার শান্তির জন্য সত্যিটা জানাতে এসেছিলাম, বাকিটা তোরা মা ছেলে বুঝে নিস। জামাল হনহন করে ঘর থেকে বেরিয়ে গেলেন। দরজা বন্ধ হবার শব্দ মিলিয়ে যাওয়ার পরও ঘরটাতে স্তব্ধতা জমে রইল। বাইরে থেকে পাশের বাড়ির সালেহা ভাবির গলা শোনা যাচ্ছে, আমিনা ভাবি, মেহমান এসেছিল নাকি? বেশ জোরে জোরে কথা শুনছিলাম। প্রতিবেশীর এই সাধারণ কৌতূহল আমিনার কানে যেন বিষের মতো লাগল। তার মনে হলো তার ব্যক্তিগত ট্র্যাজেডিটা যেন দেয়াল ভেদ করে সারা পাড়ায় ছড়িয়ে পড়েছে। শিহাব তখনও পাথরের মতো বসে আছে, তার দৃষ্টি টেবিলের ওপর পড়ে থাকা হলুদ হয়ে যাওয়া চিঠিটার দিকে। সে একবারও তার মায়ের দিকে তাকাচ্ছে না। আমিনা বুঝতে পারলেন জামাল ভাই শুধু একটা পুরনো সত্যকে ফিরিয়ে আনেননি, তিনি তার আর শিহাবের মাঝখানে একটা অদৃশ্য কাঁচের দেয়াল তুলে দিয়ে গেছেন, যে দেয়াল ভাঙার কোনো উপায় তার জানা নেই। ১৯ বছরের সাজানো পৃথিবীটা মাত্র ২৫ মিনিটে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জামাল ভাই চলে যাওয়ার পর ঘরটাতে যে নিস্তব্ধতা নেমে এসেছিল তা ভাঙল অনেকক্ষণ পর। বাইরে তখন মাগরিবের আজান শেষ হয়ে এশার আজান দিচ্ছে। লোডশেডিংয়ের কারণে জ্বলে ওঠা মোমবাতির আলোয় শিহাবের মুখটা ছায়াচ্ছন্ন দেখাচ্ছে। সে একবারও মায়ের দিকে তাকায়নি, তার দৃষ্টি স্থির হয়ে আছে টেবিলের ওপর পড়ে থাকা হলদে হয়ে যাওয়া চিঠিটার দিকে। আমিনা মেঝের ওপরই বসে পড়েছিলেন, তার শরীর অসাড়, গলা শুকিয়ে গেছে। তিনি কি বলবেন, কোথা থেকে শুরু করবেন, কিছুই বুঝতে পারছেন না। তার ১৯ বছরের সাজানো দুর্গটা একটা চিঠির আঘাতেই ভেঙে গুড়িয়ে গেছে। অবশেষে শিহাব উঠল। সে চিঠিটা হাতে তুলে নিল, কিন্তু খুলল না। তার হাত কাঁপছে। সে মায়ের দিকে না তাকিয়েই শীতল, আবেগহীন গলায় বলল, আমার কিছু সময় লাগবে মা। এই প্রথম সে আমিনাকে মা ডাকার সময় এমন নির্লিপ্ত শোনাল। ডাকটা আমিনার বুকে ছুরির মতো বিঁধল। শিহাব নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ভেতর থেকে ছিটকিনি দেবার শব্দটা আমিনার কানে অনেক জোরে বাজল। এই দরজাটা যেন শুধু একটা কাঠের বাধা নয়, এটা তাঁর আর ছেলের মাঝখানে তৈরি হওয়া এক দুর্ভেদ্য দেয়াল। সেই রাতে আমিনা আর রান্না করলেন না, তার খিদে মরে গেছে। সারা রাত তিনি ড্রয়িং রুমের সোফায় বসে রইলেন। খোলা জানলা দিয়ে বৃষ্টির ছাঁট আসছিল। বৃষ্টির ফোঁটাগুলো তার শাড়ির আঁচল ভিজিয়ে দিচ্ছিল, কিন্তু তার কোনো হুঁশ নেই। তার মন ছুটে গেছে ১৯ বছর পিছনে, যশোরের ছোট্ট এক গ্রামে, যেখানে তার শৈশব আর কৈশোর কেটেছে, যেখানে রহিম আর তার ভালোবাসার গল্পটা শুরু হয়েছিল আর শেষও হয়েছিল। জামাল ভাই বলা কথাগুলো একটাও সত্যি নয়, কিন্তু সত্যিটা যে তার চেয়েও বেশি জটিল, আরও যন্ত্রণার, সেই সত্যিটা তিনি শিহাবকে বলবেন কিভাবে? পরদিন সকালে আমিনা হাসপাতালে যাবার জন্য ছুটি নিলেন। তিনি জানেন এই অবস্থায় তার পক্ষে কাজ করা সম্ভব নয়, কিন্তু তার চেয়েও বড় কারণ, তিনি একটা সিদ্ধান্ত নিয়েছেন। তাকে যেতে হবে, সেই গ্রামে ফিরে যেতে হবে যেখানে তার সব প্রশ্নের উত্তর মাটি চাপা দেওয়া আছে। শিহাব তখনও ঘর থেকে বের হয়নি। আমিনা দরজার বাইরে দাঁড়িয়ে ইতস্তত করলেন। তারপর নিচু গলায় বললেন, শিহাব বাবা, আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে রাত হবে, ড্রয়ারে টাকা রাখা আছে, তুই কিছু খেয়ে নিস। ভেতর থেকে কোনো উত্তর এলো না। আমিনা একটা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে পড়লেন। রূপসা ঘাট থেকে যশোরের বাসে উঠলেন। বাসের জানালায় মুখ রেখে তিনি বাইরের দৃশ্য দেখতে লাগলেন। বিল, সবুজ ধান ক্ষেত, ছোট ছোট বাজার, সবকিছু আগের মতোই আছে, কিন্তু তার ভেতরের পৃথিবীটা ওলটপালট হয়ে গেছে। তার মনে হতে লাগল তিনি শুধু যশোর যাচ্ছেন না, তিনি তার অতীতে ফিরে যাচ্ছেন, সেই অতীতে যেখানে তার জীবনের সবচেয়ে বড় ক্ষতটা লুকিয়ে আছে। প্রায় ৩ ঘন্টা পর বাসটা তাকে তার গ্রামের মোড়ে নামিয়ে দিল। এখান থেকে ভ্যান করে তাদের পুরনো বাড়ি যেতে হয়। চারপাশটা অনেক বদলে গেছে, কাঁচা রাস্তা পাকা হয়েছে, নতুন নতুন বাড়ি উঠেছে, কিন্তু
ভৈরব নদের ধার ঘেঁষে দাঁড়ানো বিশাল বটগাছটা এখনও আগের মতোই আছে। এই গাছের নিচেই রহিমটাকে প্রথম প্রপোজ করেছিল। বাড়ির কাছাকাছি আসতেই আমিনার বুকের ভেতরটা ধক করে উঠল। তাদের সেই মাটির ঘরটা আর নেই, সেখানে একটা আধা পাকা দালান উঠেছে। কিন্তু উঠোনের কোণে থাকা বুড়ো আম গাছটা এখনও দাঁড়িয়ে আছে। এই গাছের ডালেই রহিম দোলনা বানিয়ে দিয়েছিল। আমিনা বাড়ির ভেতরে ঢুকলেন না, তিনি সোজা চলে গেলেন পাশের বাড়িতে। এটা তার ছোটবেলার বন্ধু লতার বাড়ি। লতা তাকে দেখেই চমকে উঠল। আমিনা, তুই এত বছর পর? কি হয়েছে তোর? এমন লাগছে কেন তোকে? লতার আন্তরিকতায় আমিনার সব প্রতিরোধ ভেঙে গেল। তিনি লতাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। অনেকক্ষণ পর লতা বানানো 1 কাপ গরম চা হাতে নিয়ে আমিনা নিজেকে একটু সামলালেন। লতা তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। এবার বল, কি হয়েছে? আমিনা কাপা কাপা গলায় জামাল ভাইয়ের আসার কথা, চিঠি কথা আর শিহাবের প্রতিক্রিয়ার কথা সব খুলে বললেন। সব শুনে লতা স্তব্ধ হয়ে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে সে বলল, জামাল ভাই কোনোদিনও বদলালো না। সেই আগের মতোই হিংসুটে আর নিচু মনের মানুষ রয়ে গেল। তোর ওপর তার এত রাগ কেন আমি বুঝি না। চিঠিটা তো রহিম ভাই লিখেছিল লতা। ওটার কথা তো মিথ্যে নয়। আমিনা ফিসফিস করে বললেন, হ্যাঁ লিখেছিল, কিন্তু কেন লিখেছিল সেটা তো জামাল ভাই জানে না, বা জানলেও বলবে না। লতা দৃঢ় গলায় বলল, তোর মনে আছে আমিনা রহিম ভাইয়ের শেষ দিনগুলোর কথা? আমিনার চোখের সামনে সব ভেসে উঠল। রহিমের হাস্যোজ্জ্বল মুখটা কিভাবে ধীরে ধীরে মলিন হয়ে গিয়েছিল। বিয়ের পর রহিম একটা ছোট ব্যবসা শুরু করেছিল। জামাল ভাইও তার অংশীদার ছিলেন, কিন্তু ব্যবসায় বড় ধরনের লোকসান হয়, আর সেই লোকসানের পুরো দায়টা জামাল ভাই খুব কৌশলে রহিমের ঘাড়ে চাপিয়ে দিয়েছিল। রহিম মহাজনের কাছ থেকে নেওয়া ঋণের দায়ে জর্জরিত হয়ে পড়েছিল। সারাদিন মানুষের অপমান লাঞ্ছনা সহ্য করতে হতো, রাতে বাড়ি ফিরে চুপ করে বসে থাকত। জামাল ভাই তাকে পথে বসিয়ে দিয়েছিল। লতা বলতে লাগল, শুধু তাই নয়, তোর নামে নানা রকম কুৎসা রটিয়েছিল যাতে রহিম তোকে সন্দেহ করে। তোর নামে একটা বেনামি চিঠিও পাঠিয়েছিল রহিম ভাইকে, বলেছিল তোর অন্য কোথাও সম্পর্ক আছে। ওই চিঠিটা পেয়েই রহিম ভাই ভেঙে পড়েছিল। আমিনা চোখ মুছলেন। কিন্তু আত্মহত্যার চিঠিতেও আমার কথাই লিখে গিয়েছিল, লিখেছিল আমিই ওর মৃত্যুর জন্য দায়ী। লতা আমিনার হাতটা শক্ত করে ধরল। কারণ ও তোকে বাঁচাতে চেয়েছিল বোকা মেয়ে। ও জানত ও মারা গেলে মহাজনরা তোকে শান্তিতে থাকতে দেবে না, তাইও এমন একটা চিঠি লিখেছিল যাতে সবাই তোকে ঘৃণা করে, তোর থেকে দূরে থাকে, যাতে তুই ওই গ্রাম ছেড়ে, ওই পরিস্থিতি ছেড়ে অনেক দূরে চলে যেতে পারিস। সে নিজেকে খারাপ সাজিয়ে তোকে রক্ষা করতে চেয়েছিল। লতা উঠে গিয়ে তার পুরনো ট্রাঙ্কটা খুলল, ভেতর থেকে একটা ডায়েরি বের করে আনল। ডায়েরিটা আমিনার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা রহিম ভাইয়ের ডায়েরি। উনি মারা যাবার পর আমি ওনার ঘর থেকে এটা লুকিয়ে এনেছিলাম। আমি জানতাম এটা কোনোদিন দরকার হবে। পড়ো এটা, তোর সব উত্তর পেয়ে যাবি। আমিনা কাঁপা কাঁপা হাতে ডায়েরিটা খুলল। প্রথম পাতাতেই রহিমের সুন্দর মুক্তোর মতো হাতের লেখা। প্রিয় আমিনা, জানি না এই লেখাগুলো কোনোদিন তোমার চোখে পড়বে কিনা। যদি পড়ে তাহলে জেনো আমি তোমাকে কতটা ভালোবেসেছিলাম। জামাল ভাই আমার সব কিছু কেড়ে নিয়েছে, আমার সম্মান, আমার স্বপ্ন। এখন সে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চায়। আমি হেরে গেছি আমিনা, কিন্তু আমি তোমাকে হারতে দেব না। আমি এমন কিছু একটা করে যাব যাতে তুমি এই নরক থেকে মুক্তি পাও। লোকে আমাকে ভুল বুঝুক, কিন্তু তুমি বেঁচে থেকো। আমাদের শিহাবের জন্য বেঁচে থেকো। ওকে বলো তার বাবা ওকে খুব ভালোবাসত। ডায়েরির পাতাগুলো আমিনার চোখের জলে ভিজে যেতে লাগল। ১৯ বছর ধরে বয়ে বেড়ানো এক রাশ ভুল বোঝাবুঝি, এক পাহাড় সমান কষ্ট যেন এই কয়েকটা লাইনে ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে।
রহিম তাকে ঘৃণা করত না, সে তাকে রক্ষা করতে চেয়েছিল। বাইরে তখন ঝুম বৃষ্টি নেমেছে। নদের জলের শব্দ আর বৃষ্টির রিমিঝিম সুর মিলেমিশে একাকার হয়ে আছে। আমিনা ডায়েরিটা বুকে জড়িয়ে ধরে বসে রইলেন। তিনি এতদিন একটা ছায়ার সাথে যুদ্ধ করছিলেন, জামাল ভাই তৈরি করা একটা মিথ্যের ছায়া। কিন্তু এখন তিনি জানেন তাকে কি করতে হবে। এই ডায়েরিটাই তার সবচেয়ে বড় অস্ত্র। এটা নিয়েই তাকে খুলনায় ফিরতে হবে, শিহাবের সামনে দাঁড়াতে হবে, শুধু সত্যিটা জানানোর জন্য নয়, তার বাবার সম্মানের জন্য, তাদের ভালোবাসার জন্য তাকে এই যুদ্ধটা করতেই হবে। লতা তার কাঁধে হাত রাখল। এবার বাড়ি ফিরে যা আমিনা, তোর ছেলের তোকে দরকার। আমিনা মুখ তুলে তাকালেন। তার চোখে এখন আর ভয় বা দ্বিধা নেই, সেখানে আছে এক নতুন প্রত্যয়। তিনি জানেন এই লড়াইটা সহজ হবে না। শিহাবের মনের ভেতর যে বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে তা দূর করা কঠিন, কিন্তু তিনি চেষ্টা করবেন। কারণ এই সত্যিটা শুধু তার একার নয়, এটা রহিম আর তাদের না বলা ভালোবাসারও সত্যি। যশোর থেকে খুলনার ফিরতি বাসে যখন আমিনা উঠলেন, তখন রাত নেমে এসেছে। আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে। বাসের জানালার কাছে বৃষ্টির ফোঁটাগুলো আঁকিবুকি কাটছে, ঠিক যেমন তার মনের ভেতরটা তোলপাড় করছে। রহিমের ডায়েরিটা তিনি শাড়ির আঁচলের নিচে বুকের কাছে শক্ত করে ধরে রেখেছেন। এটা শুধু একটা ডায়েরি নয়, এটা তার ১৯ বছরের নীরবতার জবাব, তার নির্দোষিতার প্রমাণ। বাসা পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 10টা বেজে গেল। পুরো রাস্তা তিনি ভেবেছেন কিভাবে শিহাবের মুখোমুখি হবেন, কিভাবে বলবেন সেই কঠিন সত্যিটা যা তার বাবার মহত্বের কথা বলে, কিন্তু একই সাথে তার দুর্বলতার কথাও স্বীকার করে। বাড়ির সামনে এসে দেখলেন পুরো বাড়ি অন্ধকার, শুধু শিহাবের ঘরের জানালা দিয়ে হালকা আলো আসছে, তার মানে সে জেগে আছে। আমিনার বুকটা ধক করে উঠল। তিনি ভেজা শাড়ি নিয়ে এই দরজায় কড়া নাড়লেন। অনেকক্ষণ পর দরজা খুলল শিহাব। তার চোখ দুটো লাল ফোলা, দেখেই বোঝা যাচ্ছে সে অনেক কেঁদেছে। সে আমিনাকে দেখেও সরে দাঁড়াল না, পথ ছাড়ল না। তার চোখে ঠান্ডা চাহনি। কোথায় গিয়েছিলে? গলার স্বরে কোনো আবেগ নেই, শুধু কাঠিন্য। আমাদের গ্রামে, আমিনা শান্তভাবে জবাব দিলেন। তোর বাবার কাছে। শিহাবের মুখে একটা ব্যঙ্গের হাসি ফুটে উঠল। মৃত মানুষের কাছে, নাকি অন্য কোনো পুরনো হিসাব মেটাতে? কথাটা তীরের মতো বিঁধল আমিনার বুকে। তিনি নিজেকে সামলে নিয়ে বললেন, ভেতরে চল, তোর সাথে আমার কথা আছে। শিহাব অনিচ্ছা সত্ত্বেও পথ ছেড়ে দিল। আমিনা ভেতরে ঢুকে লাইট জ্বালালেন। তিনি দেখলেন সেন্টার টেবিলের ওপর সেই অভিশপ্ত চিঠিটা খোলা পড়ে আছে। শিহাব ওটা পড়েছে, তার পৃথিবী ওলটপালট হয়ে গেছে। যা শোনার আমি শুনেছি, যা পড়ার আমি পড়েছি। শিহাব দেয়ালের দিকে তাকিয়ে বলল, আমার আর নতুন কিছু শোনার নেই। আছে। এবার আমিনা দৃঢ় গলায় বললেন, তোকে শুনতে হবে, শুধু আমার জন্য নয়, তোর বাবার জন্য শুনতে হবে। তিনি আঁচলের নিচ থেকে রহিমের ডায়েরিটা বের করলেন। তোর চাচা তোকে একটা চিঠি দেখিয়েছে, আমি তোকে একটা ডায়েরি দেখাবো, তোর বাবার নিজের হাতে লেখা ডায়েরি। শিহাব ডায়েরিটার দিকে তাকালো, কিন্তু হাত বাড়ালো না। তার চোখে অবিশ্বাস আর বিভ্রান্তি। এসব বানিয়ে আনা গল্প আমি বিশ্বাস করি না। বিশ্বাস অবিশ্বাসের কথা পরে। আমিনা ঠেলের সামনে এসে দাঁড়ালেন। তার গলা ধরে আসছিল, কিন্তু তিনি মনকে শক্ত করলেন। তোর বাবা আত্মহত্যা করেছিল, এটা সত্যি, কিন্তু তোর চাচার বলা বাকি কথাগুলো ডাহা মিথ্যা। তোর বাবা দুর্বল ছিল, কিন্তু বিশ্বাসঘাতক ছিল না। সে আমাকে ভালোবাসত, আর তোকে ভালোবাসত তার জীবনের চেয়েও বেশি। আমিনা ডায়েরিটা খুলে রহিমের লেখা পাতাগুলো শিহাবের সামনে ধরলেন। তোর চাচা তোকে একটা চিঠি দেখিয়েছে, আমি তোকে একটা ডায়েরি দেখাবো, তোর বাবার নিজের হাতে লেখা ডায়েরি। তোর বাবা ব্যবসায় সর্বশান্ত হয়ে গিয়েছিল, আর তাকে পথে বসিয়েছিল তোর নিজের চাচা জামাল ভাই। তোর বাবাকে দেনার দায়ে জর্জরিত করে, তোর নামে মিথ্যা বদনাম দিয়ে সে তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। তোর বাবা সম্মান বাঁচাতে পারেনি, কিন্তু সে চেয়েছিল আমাকে আর তোকে বাঁচাতে। আমিনা কান্নায় ভেঙে পড়লেন। চিঠিতে ও আমাকে দোষ দিয়েছিল, কারণ ও জানতো ওটা না করলে মহাজনরা আমাকে শান্তিতে থাকতে দিত না। ও চেয়েছিল যেন সবাই আমাকে ঘৃণা করে, যাতে আমি এই অসম্মান থেকে দূরে, অনেক দূরে চলে যেতে পারি। ও নিজেকে খারাপ সাজিয়ে আমাদের একটা নতুন জীবন দিতে চেয়েছিল।
তুই কি বুঝতে পারছিস শিহাব, তোর বাবা কত বড় ত্যাগ স্বীকার করেছে? শিহাবের শক্ত মুখটা ধীরে ধীরে ভেঙে পড়ছে। সে ডায়েরির পাতাগুলোর দিকে তাকিয়ে আছে। রহিমের লেখাগুলো তার চোখের সামনে ঝাপসা হয়ে আসছে। তোর জন্মের পর আমি ওই গ্রাম ছেড়েছিলাম ঠিকই, কিন্তু কারো কাছ থেকে টাকা নিয়ে নয়। আমার জমানো সামান্য কিছু গয়না ছিল, সেগুলো বিক্রি করে তোর হাত ধরে আমি এই শহরে এসেছিলাম। দিনরাত হাসপাতালে ডিউটি করে নিজে না খেয়ে তোকে ঠাইয়ে আমি মানুষ করেছি, কারণ এটাই ছিল তোর বাবার শেষ ইচ্ছা। সে চেয়েছিল তুই যেন বড় হস, মানুষের মতো মানুষ হস। বাইরে তখন তুমুল ঝড় উঠেছে। বিদ্যুতের ঝলকানিতে ঘরটা ক্ষণে ক্ষণে আলোকিত হচ্ছে, আবার অন্ধকারে ঢেকে যাচ্ছে, ঠিক যেমন তাদের জীবনের মতো। আমি 19টা বছর এই সত্যিটা বুকে চেপে রেখেছি। আমিনা কান্নায় রুদ্ধ হয়ে গেল। আমি চাইনি তুই তোর বাবাকে একজন দুর্বল পরাজিত মানুষ হিসেবে জানিস। আমি চেয়েছিলাম তোর চোখে তোর বাবা যেন সবসময় নায়ক হয়ে থাকে। আমি কি খুব ভুল করেছি বাবা? শিহাব আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে ফ্লোরে বসে পড়ল। তার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। একটা দিকে চাচার বলা কঠিন কথা, আর একটা দিকে মায়ের অশ্রুসিক্ত ইকতেরাফ আর বাবার ডায়েরি। কোনটাকে সে বিশ্বাস করবে? তার এতদিনের চেনা পৃথিবীটা, তার বিশ্বাস, তার বাবার স্মৃতি, সবকিছু যেন এই ঝড়ের রাতে দুলছে। আমিনা ছেলের পাশে এসে বসলেন, তার মাথায় হাত রাখলেন। আমি জানি এটা তোর জন্য খুব কঠিন, কিন্তু এটাই সত্যি। তোর বাবা একজন পরাজিত সৈনিক হতে পারে, কিন্তু সে কাপুরুষ ছিল না। সে ছিল একজন প্রেমিক, একজন বাবা। শিহাব ফুপিয়ে কেঁদে উঠল। সে তার মুখ 2 হাতে ঢাকল। তার কান্না দেখে আমিনার বুকটা ফেটে যাচ্ছে। তিনি ছেলেকে জড়িয়ে ধরলেন। মা ছেলে দুজনেই সেই ঝড়ের রাতে একে অপরকে আঁকড়ে ধরে কাঁদতে লাগল। অনেক বছর পর তাদের মাঝে জমে থাকা কষ্টর বাঁধটা যেন ভেঙে গেল। অনেকক্ষণ পর ঝড়টা একটু থামলে শিহাব মুখ তুলল। তার চোখ তখনও ভেজা। সে আমিনার হাতটা ধরে কাঁপা কাঁপা গলায় বলল, মা, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে ভুল বুঝেছি। আমিনার চোখেও জল। তিনি ছেলের কপালে চুমু খেয়ে বললেন, তোর কোনো দোষ নেই বাবা, যা হয়েছে সব আমার কপালের দোষ। সেই রাতে অনেক দিন পর মা ছেলে একসাথে খেলল। পরিবেশটা এখনও ভারী, কিন্তু সেই দম বন্ধ করা পরিস্থিতিটা আর নেই। শিহাব ডায়েরিটা নিজের কাছে রাখল। বলল সে সারা রাত ধরে এটা পড়বে। আমিনা যখন নিজের ঘরে ঘুমোতে গেলেন, তখন তার মনটা কিছুটা হালকা। তিনি ভেবেছিলেন সবচেয়ে খারাপ সময়টা হয়তো কেটে গেছে, ঝড় থেমে গেছে, এবার হয়তো ভোর হবে। কিন্তু তিনি জানতেন না সবচেয়ে বড় ঝড়টা তখন অপেক্ষায় আছে। শিহাবের ঘরটা শূন্য। তার লেখা ছোট্ট চিরকুটটা আমিনার হাতে কাঁপছে। আমি আসছি বাবা, তোমার সব প্রশ্নের উত্তর নিয়ে। এই লাইন দুটো তার মাথার ভেতর হাতুড়ির মতো আঘাত করছে। বাবা? কোন বাবা? রহিমের কাছে? সে কি কোনো অঘটন ঘটাতে গেছে, নাকি জামাল ভাইয়ের খোঁজে যশোরে গেছে প্রতিশোধ নিতে? আমিনার মাথা কাজ করা বন্ধ করে দিল। তিনি চিৎকার করে উঠলেন। তার আর্তনাদে প্রতিবেশীরা ছুটে এলো। কয়েক ঘন্টার মধ্যে পুরো শহরটা যেন আমিনার কাছে একটা অচেনা গোলক ধাঁধা হয়ে গেল। তিনি পাগলের মতো শিহাবের বন্ধুদের ফোন করতে লাগলেন, থানায় গেলেন, কিন্তু কোনো লাভ হলো না। শিহাব যেন বাতাসে মিলিয়ে গেছে। থানা থেকে ফিরে অবসন্ন দেহে তিনি সোফায় বসে পড়লেন। তার চোখ পড়ল শিহাবের পড়ার টেবিলে, রহিমের ডায়েরির উপর। ডায়েরির পাতাগুলো এলোমেলো। একটা নির্দিষ্ট পাতায় এসে ডায়েরিটা খোলা। আমিনা এগিয়ে গেলেন। এটা ডায়েরির প্রায় শেষের দিকের একটা পাতা। রহিমের হাতের লেখা এখানে কিছুটা অগোছালো, কাঁপা কাঁপা। আমিনা এই পাতাগুলো আগে খেয়াল করেননি। তিনি পড়তে শুরু করলেন। আজ শিহাবের জন্মের খবর পেলাম। লতা এসে খবর দিয়ে গেল। কি সুন্দর হয়েছে দেখতে। সবাই বলছে ছেলে দেখতে মায়ের মতো হয়েছে। হওয়াই তো স্বাভাবিক। সে তো আর আমার রক্ত নয়। কিন্তু তাতে কি? এই ছেলে আমারই ছেলে। আমি ওর বাবা। আমিনা, আমি জানি তুমি কি ভয়ঙ্কর একটা অতীত পার করে এসেছ। সমাজের চোখে তুমি দোষী হতে পারো, কিন্তু আমার চোখে নও। আমি তোমাকে ভালোবেসেছিলাম, তোমার সবটা জেনেই ভালোবেসেছিলাম। আমি পারিনি তোমাকে পৃথিবীর লাঞ্ছনা থেকে বাঁচাতে, কিন্তু আমাদের ছেলেকে আমি বাঁচাবো। ওকে আমি আমার নাম দেব, আমার পরিচয় দেব। কেউ কোনোদিন জানবে না ও কার সন্তান। এই সত্যটা আমার সাথেই কবরে যাবে। আমিনার হাত থেকে ডায়েরিটা পড়ে গেল। তার শরীর বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। তাহলে শিহাব?
শিহাব জেনে গেছে সে শুধু তার বাবার মৃত্যুর পেছনের গল্পটা জানেনি, সে তার জন্মের পেছনের সত্যিটাও জেনে গেছে। ১৯ বছর আগে রহিমের সাথে বিয়ের ঠিক আগে আমিনা তার এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে পাশবিক নির্যাতনের শিকার হয়েছিলেন। ঘটনাটা তিনি লজ্জায় ভয়ে কাউকে বলতে পারেননি, এমনকি রহিমকেও না। কিন্তু রহিম কোনোভাবে সবটা জানতে পেরেছিল। সে আমিনাকে ফিরিয়ে দেয়নি, বরং আরও শক্ত করে আগলে ধরেছিল। বলেছিল, অতীতকে ভুলে যাও, আমি তোমার বর্তমান, তোমার ভবিষ্যৎ। শিহাব সেই ভয়ঙ্কর অতীতের ফসল। রহিম জেনে বুঝেই শিহাবকে তার নিজের সন্তান হিসেবে মেনে নিয়েছিল। জামাল ভাইয়ের বলা অন্য পুরুষের সাথে সম্পর্কের কথাটা তাহলে আংশিক সত্যি ছিল, কিন্তু তার পেছনের কারণটা ছিল এক ভয়ঙ্কর মিথ্যে। জামাল হয়তো রহিমের মুখ থেকে কিছু একটা শুনেছিল, আর সেটাকেই নিজের মতো করে সাজিয়ে আমিনাকে আঘাত করার অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল। এবার আমিনা বুঝতে পারলেন শিহাবের চিরকুটের অর্থ কি। আমি আসছি বাবা, তোমার সব প্রশ্নের উত্তর নিয়ে। সে রহিম বা জামাল কারো কাছে যায়নি, সে গেছে তার জন্মদাতার খোঁজে। যে লোকটার কথা সে হয়তো ডায়েরির পরোক্ষ ইঙ্গিত আর তার চাচার বলা কথা মিলিয়ে আন্দাজ করে নিয়েছে। আমিনার চোখের সামনে থেকে সব পর্দা সরে গেল। তিনি এতদিন যেটাকে রহিমের প্রতি তার ঋণ ভাবতেন, সেটা আসলে রহিমের ভালোবাসার বিশালতা ছিল। আর শিহাব, তার ছেলে, সেই বিশালতার ছায়ায় বড় হয়েও আজ নিজের অস্তিত্বের খোঁজে বেরিয়ে পড়েছে। 2 দিন পর পোস্টম্যান একটা চিঠি দিয়ে গেল। প্রেরকের জায়গায় কোনো নাম নেই, শুধু খুলনার বাইরের একটা জেলার ঠিকানা লেখা। আমিনার বুঝতে বাকি রইল না এটা শিহাবের চিঠি। কাঁপা কাঁপে হাতে তিনি চিঠিটা খুললেন। মা, জানি এই চিঠিটা পড়ার পর তুমি আমাকে ক্ষমা করতে পারবে কিনা আমি জানি না। আমি সব জেনে গেছি, শুধু চাচার বলা কথা বা বাবার ডায়েরি থেকে নয়, আমার নিজের ভেতর থেকেও। ছোটবেলা থেকে আমি অনুভব করতাম যে আমি যেন তোমাদের দুজনের থেকে একটু আলাদা। বাবা আমাকে অসম্ভব ভালোবাসতেন, কিন্তু তার চোখে আমি মাঝে মাঝে একটা গভীর কষ্ট দেখতে পেতাম। আমি বুঝতাম না, এখন বুঝি। যে মানুষটাকে আমি এতদিন বাবা বলে জেনেছি, সে শুধু আমার বাবা নন, তিনি মহান। তার মতো মহান হতে আমি কোনো দিন পারব না। যে পরিচয়টা আমাকে দিয়ে গেছেন তার মর্যাদা আমি রাখব, কিন্তু তার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর খুঁজতে হবে। আমি কে? আমার রক্তে কার পরিচয়? আমি সেই লোকটার খোঁজে বেরিয়েছি। তাকে শাস্তি দিতে নয় মা, শুধু একবার তার চোখে চোখ রেখে জিজ্ঞেস করতে চাই, কেন? আমার মায়ের সাথে, আমার জীবনের সাথে সে এমনটা কেন করেছিল? এই উত্তরটা না পাওয়া পর্যন্ত আমি ফিরতে পারবো না। বাবাকে বলো তার ছেলে তার দেওয়া নামেই বাঁচবে। আর তুমি আমার জন্য আর কেঁদো না মা। তুমি কোনো ভুল করনি, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মা। আমি তোমার কাছে ফিরব, একদিন নিশ্চয়ই ফিরব, কিন্তু তার আগে আমাকে আমার নিজের ছায়ার সাথে যুদ্ধটা শেষ করতে হবে। ইতি, তোমার শিহাব। চিঠিটা পড়তে পড়তে আমিনার চোখের জল তার গাল বেয়ে টাইলসের মেঝেতে পড়ছিল। তার ১৯ বছরের সাজানো পৃথিবীটা শুধু ভাঙেনি, এক নতুন কঠিন সত্যের ওপর আবার গড়ে উঠেছে। তার ছেলে তাকে ছেলে যায়নি, সে নিজেকে খুঁজতে গেছে। সেদিন বিকেলে আমিনা একা একাই খুলনা রেল স্টেশনে এসে বসলেন। প্ল্যাটফর্মে মানুষের ভিড়, হকারদের চিৎকার, ট্রেনের হুইসেল, সবকিছু চলছে আগের মতোই। একটা ট্রেন ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আমিনা সেই চলে যাওয়া ট্রেনটার দিকে তাকিয়ে রইলেন। তার মনে হলো ওই ট্রেনটাই চড়েই যেন তার শিহাব কোনো এক অজানার পথে পাড়ি দিয়েছে। তিনি জানেন না শিহাব ফিরবে কিনা, ফিরলেও কবে ফিরবে, কিন্তু তার মনের ভেতর থেকে সব ক্ষোভ, সব কষ্ট যেন ধুয়ে গেছে। তার বদলে জায়গা নিয়েছে এক গভীর শান্ত অপেক্ষা। তার জীবনটা একটা ছায়াপথ, যেখানে রহিম ছিল এক উজ্জ্বল নক্ষত্র, যে নিজের আলোয় পথ দেখিয়ে নিজেই হারিয়ে গেছে। আর শিহাব এখন সেই ছায়াপথের আর এক যাত্রী, যে নিজের আলোর উৎস খুঁজতে বেরিয়ে পড়েছে। প্ল্যাটফর্মের এক কোণে দাঁড়িয়ে আমিনা আকাশের দিকে তাকালেন। মেঘ সরে গিয়ে এক ফালি চাঁদ উঠেছে। তার মনে হলো অনেক দূর থেকে যেন রহিম হাসছে, বলছে, চিন্তা করো না আমিনা, আমাদের ছেলে ঠিক ফিরে আসবে। বাতাসে মিশে থাকা রেল লাইনের ধাতব গন্ধ, দূর থেকে ভেসে আসা ট্রেনের শব্দ, আর এক মায়ের নিঃশব্দ অপেক্ষা,
সব মিশে একাকার হয়ে গেল। জীবন হয়তো এখানেই থেমে থাকে না, শুধু তার চলার পথটা বদলে যায়। শিহাব হয়তো আজ নিজের শেকড়ের সন্ধানে বহু দূরে, কিন্তু আমিনার নোনা জল মেশাই অপেক্ষা হয়তো বলে দেয়, জীবনের গল্প ফুরিয়ে যায় না, শুধু নতুন বাঁক নেয়। নোনা জলের এই পর্ব এখানেই শেষ। সময়ের বাঁকে আমরা আপনাদের কাছে তুলে ধরি জীবনের এমনই সব অজানা অধ্যায়, অপ্রত্যাশিত মোড়ের গল্প। এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে গেল কিনা জানাতে ভুলবেন না নিচের কমেন্ট বক্সে। যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন বন্ধু ও পরিবারের সাথে। আর আমাদের পরবর্তী নতুন গল্পের জন্য সাবস্ক্রাইব করুন সময়ের বাঁকে। আবার দেখা হবে সময়ের অন্য কোনো বাঁকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।